প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজ মূলত বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি জুলাই আন্দোলনের পর, সেই বাংলাদেশকে আমরা পেতে যাচ্ছি কিনা, এইগুলো নিয়ে আমরা সামগ্রিকভাবে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নাহরিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকেও স্বাগত। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ মুক্তাদির রশিদ, সাংবাদিক, বাংলা আউটলুক, আপনাকেও স্বাগত। জোনায়েদ সাকি, আপনি যেহেতু রাজনীতিবিদ, এই তিনজনের মধ্যে আমি আজকে সমন্বয় করেছি একজন রাজনীতিবিদ, একজন শিক্ষক এবং একজন সাংবাদিক, দেশের রাজনীতি বোঝার জন্যে। রাজনীতি কি জুলাই পরবর্তী সময় এখন যে পর্যায়ে আছে কি ঠিক পথে চলছে? বিশেষ করে পিআর পদ্ধতিতে এসে মনে হলো একটু আটকে গেলাম, এরকম মনে হচ্ছে। আপনি কি মনে করেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আটকে যাওয়ার বিষয় হয়নি। যেটা হয়েছে যে ধরুন আলোচনার টেবিল থেকে কেউ কেউ রাজপথে নেমেছেন, সেটা তো নামতেই পারেন, এই অর্থে যে তারা জনমতকে তাদের পক্ষে আনতে চাইছেন। কিন্তু মীমাংসার জায়গাটা কি পদ্ধতিগতভাবে, সেটা আমাদের একমত হওয়া দরকার। এবং এটা যুক্তিসঙ্গতভাবে যদি দেখি যে আমরা যেসব বিষয়ে ঐকমত্য হব, সেইগুলো তো আমরা সকলেই বাস্তবায়ন করতে একভাবে বাধ্য থাকব। সেটা রাজনৈতিক অঙ্গীকার বলেন, সেটা একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করার জায়গাও যেতে পারে। আর একটা হচ্ছে যেসব বিষয়ে আমরা ঐকমত্য হতে পারছি না, কিন্তু আমরা সবাই জুলাই আন্দোলনের অংশীদার, তাহলে সেটার মীমাংসা কিভাবে হবে সেটা জনগণ করবে। জনগণই তো ক্ষমতার কেন্দ্র। একটা রিপাবলিকে জনগণ হাতেই ক্ষমতা ন্যস্ত থাকে। তাহলে এই জনগণ মীমাংসা করে দিবে। কিন্তু ওই দিক থেকে দেখলে যারা বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে সবাই নির্বাচন চান, এই কথাটা কিন্তু যখন উঠেছে যে আন্দোলনকারীদের মধ্যে অনৈক্য কোনোভাব আসলে ফেব্রুয়ারি নির্বাচনকে হুমকির মধ্যে ফেলবে কিনা, কিংবা নির্বাচন বানচাল হওয়ার ক্ষেত্র প্রস্তুত হবে কিনা ইত্যাদি, সবাই কিন্তু এক বাক্যে বলেছেন না, আমরা মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই এবং সেটার সাফল্য। সেটা বিএনপি তো বলছেই, জামাত ইসলামীও বলেছে, এনসিপিও বলেছে, আমরা বলেছি, গণসংহতি গণতন্ত্র মঞ্চ, অন্যান্য রাজনৈতিক দলও তারাও বলছে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা যেটাকে একটু সতর্কতা হিসেবে বলছি যে এই যে রাজনৈতিক দলগুলো মাঠে নামছে, প্রতিক্রিয়ায় কিন্তু অন্য দলও মাঠে নামবে, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে জিনিসটা একটা নতুন করে সংকট সৃষ্টি হয় কিনা, কিংবা একটা সংঘাতের রূপ নেয় কিনা, সেইটা সবারই সতর্ক থাকা দরকার। কারণ আপনি নির্বাচনের মধ্যে দিয়ে যদি মীমাংসা হবে এই পদ্ধতিটা গ্রহণ করেন, তাহলে তো আপনার জনমত সৃষ্টির প্রক্রিয়া সংঘাতের রূপ নেওয়ার কথা না। কারণ আপনি জনমত তৈরি করতে পারেন, মীমাংসা কিন্তু নির্বাচনে হবে। আপনি যদি মনে করেন যে শক্তি পরীক্ষা দিয়ে মীমাংসা করা হবে, আন্দোলন সংগ্রাম এটা দিয়ে আর একটা অভ্যুত্থান, একটা বিপ্লব, তাহলে একটা সংকটের জায়গা সৃষ্টি হতে পারে। এবং সেই সংকটের সুবিধা কিন্তু আমাদের একটা গণতান্ত্রিক রূপান্তরে যাবে, নাকি একটা আমরা বিভিন্ন রকম আরও গভীর খাদে গিয়ে পড়ব এবং পতিত ফ্যাসিস্টের সুবিধা নিবে, সেই দিকটা বিচার বিশ্লেষণ অঙ্ক কষা দরকার আছে। ওইখানেই বরং মেটিকুলাস ক্যালকুলেশনের প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা এখন যে জায়গায় আছি সেটা সাধারণভাবে অভ্যুত্থান, আত্মত্যাগ এবং রাজনৈতিক আন্দোলনের মধ্যে সংস্কারের যে সীমা তৈরি হয়েছিল, কিংবা যতদূর পর্যন্ত ঐকমত্য তৈরি হয়েছিল, অভ্যুত্থান, আত্মত্যাগ, এত তরুণদের আত্মত্যাগ সেই সীমাটা আরেকটু প্রসারিত করার তাগিদ তৈরি করেছে, চাপ তৈরি করেছে। সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছেও। আমরা 31 দফায় যেখানে ছিলাম সেখান থেকে যতটুকু ঐকমত্য হতে পেরেছিলাম, আবার এই পরিবর্তিত বাস্তবতায় যখন আমরাও দাবি তুলেছি, অন্যান্য দলগুলো তুলেছে, বিএনপি কিন্তু অনেকগুলো জায়গাতে মানে নিজেরা ছাড় দিয়ে সেই জায়গাগুলো গ্রহণ করেছে।
আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রীত্বের 10 বছর, আর্টিকেল 70 সংস্কার, বিচার বিভাগের পূর্ণ মানে স্বাধীনতা কিংবা সেপারেশন, কিংবা আপনি যদি বলেন সাংবিধানিক পদে সাংবিধানিক কমিশনের মাধ্যমে, একটা হলো তো মেনেছে, নির্বাচন কমিশন হলো মেনেছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পূর্ণ ঐকমত্যে এসেছি। আর হ্যাঁ, 8-10টা বিষয় নোট অফ ডিসেন্ট আছে, সব একমত হয়ে যাবে এরকম তো জায়গাটা হয় না। এখন যেইগুলো ভিন্ন মত আছে সেগুলি তো যার যার নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের কাছে যাবেন, জনগণ ভোট দিয়ে ঠিক করবেন। এই পদ্ধতিটা আমাদের রাখা দরকার জাতীয় স্বার্থে, কেননা নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো পরিস্থিতি, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সবাই, এটা মনে রাখা দরকার। সেই জায়গা থেকে আপনার কাছে আবার আসবো অধ্যাপক ডক্টর নাহেরিন খান, যে বিষয়গুলো এখন সামনে আসলো এবং আলোচনার টেবিল থেকে আমরা রাজপথে যেতে দেখলাম যে পিআর পদ্ধতি, এখন বিষয়টা হচ্ছে এই পিআর পদ্ধতি জন আকাঙ্ক্ষার সাথে, জনমানুষের সাথে এটা কতটা সম্পৃক্ত, এবং এই যে অনৈক্য, এবং সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে প্রথমে আপনি বলেছেন আজকে আপনার টকশোর কম্বিনেশন হচ্ছে একজন রাজনীতিবিদ, একজন শিক্ষক, একজন সাংবাদিক। আসলে শিক্ষক যখন রাজনীতির কথা বলে এই দেশে, তখন তাকে দালাল হিসেবে ট্যাগ দেওয়া হয়, হ্যাঁ, যেটি আমরা সবসময় দেখি। কেন যেন মানুষের এই পারসেপশনটা ভেতরে থাকে যে শিক্ষকরা রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, যেটা আমি মনে করি একেবারেই ভুল। তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে একেবারে শিক্ষকের দৃষ্টি থেকে আপনি একটা জিনিস ভেবে দেখেন যে যখন আপনি একটা ঐক্যমত্য কমিশনের টেবিল চেয়ারে সবার সাথে বসছেন, প্রতিদিন সাকিব ভাই অনেক জায়গায় বলেছেন যে ঘন্টার পর ঘন্টা মজা করে খাওয়া দাওয়া হচ্ছে, ওরকম একটা জায়গা থেকে আপনি কি মানে রাজপথের আন্দোলনের ঘোষণা দিতে পারেন? মানে যখন মানে সিমালটেনিয়াসলি আপনার ঐক্যের কথা চলছে, আপনার একসাথে বসছেন, আবার বাইরে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন, এটাই আসলে কন্ট্রাডিক্ট করে। পিআর পদ্ধতি যে কথাটা আপনি বলেন যে দেখেন, পিআরটা আপনি যদি থিওরিটিক্যালি দেখেন, এটা ভেরি গুড একটা কনসেপ্ট, তাই না, যে সবার ভোটের মূল্যায়ন হচ্ছে সব কিছু, কিন্তু পিআর হওয়ার জন্য আপনার অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, বা সামাজিক যে অবস্থানটা যে দেশগুলোর দরকার হয়, বাংলাদেশ কি ওই 81টা দেশের মধ্যে পড়ে, 91টা দেশের মধ্যে পড়ে? আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। যারা ভঙ্গুর অর্থনীতির দেশ বা আমাদের সাবকন্টিনেন্ট বা কাছাকাছি আছে, আপনি দেখেন পিআর হয়ে তাদের কি অবস্থা হয়েছে। একটা জরিপে আমি দেখলাম কালকে, সেটিতে মনে হয় প্রেস সেক্রেটারি গিয়েছিলেন, সেখানে বলা হয়েছে যে 56% মানুষ বাংলাদেশের বোঝেই না পিআর কি। পিআর পদ্ধতিতে আপনি যেতে পারেন, আসতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে এটা একটা ক্রান্তিকালের ইলেকশন, তাই না? এটা কোনো প্রিপারেশন ছাড়া ইলেকশন, এবং হঠাৎ করে একটা দেশে এত ম্যাসিভ পরিবর্তন হয়ে গেল। আমাদের তো সব কিছুতে পরিবর্তন হয়েছে, শুধু যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে তা না, আমাদের মনোজগতেও পরিবর্তন হয়েছে। যে কথাগুলো একটু আগে হচ্ছিল আপনাদের সাথে, যে অনেক মানুষ ট্রমাটাইজড, অনেক মানুষ ডিফারেন্টভাবে জীবনকে দেখা শুরু করেছে, মানে প্রচুর মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক কিছু হয়েছে গত 1 বছরে। তো ওরকম একটা জায়গায় হঠাৎ করে নতুন এক ধরনের পদ্ধতি যদি আপনি একটা দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেন, আমি মনে করি যে এটার সুফল এই মুহূর্তে বয়ে আনবে না। আর বাংলাদেশের মানুষ আপনি যতই বলেন না কেন, সে সব সময় সেই রাজনীতিবিদকেই পছন্দ করে যে তা আপনার দরজায় কড়া নেড়ে আপনাকে একটা সালাম দেয়। তাহলে পিআর পদ্ধতিটায় আপনি মানে আবার আরেকটা যুক্তি দেয়া হয় যে পিআর পদ্ধতি হলে নাকি যে দলগুলোর যে বিশাল এক ধরনের মনোনয়ন বাণিজ্য হয় সেটি হবে না, বা দলের প্রধানের ক্ষমতা কমবে। আমি তো মনে করি যে এটা কমপ্লিটলি বিপরীত জায়গায় যাবে। তখন দলের যিনি মনোনয়ন দেন তার হাতে এমন ক্ষমতা থাকবে যে তার যাকে ইচ্ছা, যে জায়গায় যাকে ইচ্ছা তিনি সেই জায়গায় তাকে জায়গা করে দিবেন। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে পিআরটা থেকে বাংলাদেশের দূরে থাকাই ভালো, এবং পিআরের জন্য যারা মরিয়া হয়ে গেছেন তাদেরকে আপনি যদি একটু অ্যানালিসিস করে দেখেন যে তারা আসলে জানে যে ভোটের মাঠে তারা হয়তো ভোট অনেক পেতে পারেন, কিন্তু সংখ্যা দিয়ে মানে আসনের সংখ্যায় তারা আসলে খুব কম হবেন। তো ওই জায়গা থেকেই তারা আসলে নিজস্ব সুবিধার জায়গা থেকেই পিআরটা এই মুহূর্তে চাচ্ছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। মুক্তাদির রশিদ, আপনি কি সাংবাদিক হিসাবে কি স্টাডি এই পিআর এবং রাজনৈতিক দলগুলোর এখনকার যে আচরণ, এই আচরণটা আসলে যদি আপনি আজ থেকে প্রায় 100 বছর আগে ওমর আল মুখতার তাকে দেখেন, তা ওমর আল মুখতার যখন লিবিয়ানদের এগেনস্টে লিবিয়ান নেতা হিসাবে যখন ইটালিয়ানদের বিরুদ্ধে উনি প্রিপারেশন নিচ্ছেন, তখন শান্তি চুক্তির নামে সময়টা ক্ষেপণ করা হয়েছিল ইতালিয়ানরা, এবং ওই সময় তারা তাদের ফোর্স ইতালি থেকে
ভূমধ্যসাগর থেকে নিয়ে এসে আরও বেশি লিবিয়াতে ডিপ্লয় করেছিল। তো এটা হচ্ছে সেই টাইম বাইং। আপনি যদি মাঠে যান, আপনি যে দেখবেন যে জামাত ফুল সুইংয়ে ক্যাম্পেইন চালায় যাচ্ছে, ফুল সুইংয়ে, এবং তাদের ইতিমধ্যে তারা কোথায় কোথায় কে নির্বাচিত মানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই কাজগুলো করছেন। আওয়ামী লীগের সাথে যে আতাত করা দরকার সেগুলো তারা করছেন। যেখানে তাদের ছাত্রলীগ প্রয়োজন হবে সেইখানে তাদের ছাত্রলীগ যদি আটক থাকে তার পিসিতে যে টাকা দিয়ে আসা দরকার হয় সেই কাজগুলো তারা করছেন। একই সঙ্গে তাদের যে মেন এজেন্ডা সেটা হচ্ছে যে ইসলামিক জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে তারা একেবারে বিজেপির মডেলে, সেই বিজেপি যেরকম 2014 সালে যে মডেলে ক্ষমতা এসেছিল ঠিক একই মডেলে তারা ক্যাম্পেইনও শুরু করেছে। তাহলে আমি মনে করছি যে বিএনপি লিডারশিপকে এই মুহূর্তে ঠিক আমর মুক্তার যেরকম ব্যস্ত ছিলেন তার সৈন্যবাহিনীকে রেডি করতে ডিলে করেছেন শান্তি চুক্তির নামে, ঠিক একই পদ্ধতিতে এখন বিএনপিকে এক ধরনের চাপে রেখে তারা তাদের প্রস্তুতিগুলো সম্পন্ন করছেন। পিআর ইস্যুটা বিএনপির জন্য কিছুটা এম্বারেসিং, কারণ শফিকুর রহমান যদি ধরেন ঢাকা 15 থেকে দাঁড়ান, উনি ওইখানকার বাসিন্দা হতে পারেন, উনি থাকেন বসুন্ধরাতে, উনি ঢাকা 15 থেকে গতবার ইলেকশন 2018-তে ইলেকশন করেছিলেন। তো ধরেন ওনার ওইখানে তো ভোট নাই, তো এই ভোটগুলো উনি কীভাবে আনবেন? যদি পিআর হয় তাহলেই সম্ভব। আর ওইখানে যে মানুষটা কাজ করছে গত 20 বছর ধরে যে স্বপ্ন দেখছে নেতৃত্বে যাবেন, এই মানুষটার স্বপ্নটা ভঙ্গ হচ্ছে। তো এতে করে যেটা হবে, বাংলাদেশে যে ডিপলিটিসাইজেশনটা হওয়ার একটা বিশাল উদ্যোগ ছিল গত 50-60 বছর ধরে, সেইটা মানে আইয়ুব শাহী মডেলের যে মডেলটা আমরা দেখেছি যে বেসিক ডেমোক্রেসির নামে তারা ডেমোক্রেটিক একটা প্ল্যাটফর্ম নতুন করে এনে ডিপলিটিসাইজেশনের একটা প্রসেস শুরু করেছিল, ওই একই মডেলে পিআরটা হবে ডিপলিটিসাইজেশন অফ বাংলাদেশি লিডারশিপ। আমি এটাকে খুবই টেনশন আমার কাছে কাজ করে, কারণ যে মানুষটি স্বপ্ন দেখে তার নারীপোতা, সবাই আমরা এটা অনেক বলি যে নারীপোতা স্থানে এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে, এই জিনিসটাকে নষ্ট করে দেওয়া। এতে করে ভবিষ্যতে দেখবেন যে যেটা জামাত খুব দারুণভাবে করেছে যে যারা তাদের নেতা কর্মী ভবিষ্যৎ নেতৃত্ব তাদেরকে বিভিন্ন দেশে পড়িয়ে সেসব দেশে প্রতিষ্ঠিত করে এই মানুষগুলোকে দিয়ে তারা যদি ভবিষ্যতে দেশ চালাতে চায় তাদেরকে এনে যেখানে যার প্রয়োজন তাকে বসিয়ে দিবে। এতে করে জনগণ ক্ষতিগ্রস্ত হবে, জনগণের নেতৃত্ব বলে কোনো আর গড়ে উঠবে না, জনগণের কথা বলার জন্য কোনো মানুষ থাকবে না। এবং যে মডেলে এখন জামাত ক্যাম্পেইন করছে তার ক্যাম্পেইন মডেলটা একেবারে বিজেপির মতো, এবং তার ট্রল বাহিনী ব্যবহার করে। আপনি দেখবেন যে আপনি যদি কোনো কথা বলেন, আমি আমাদের টিচারের সঙ্গে কথা বলছিলাম যে ওনার ইয়েতে যখনই কমেন্ট করে তার নিচে ট্রল বাহিনী বট বাহিনী এগুলো আক্রমণ করে, এটা কিন্তু একেবারে সিমিলার টু বিজেপি। তো এই মডেলটা তারা কিন্তু খুব, এবং যত ফার রাইট সেটা জার্মানিতে হোক, নরওয়েতে হোক, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হোক, সবখানেই ফার রাইটদের মডেলটাই একই রকম, সেই মডেলটাই এরা এখানে বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা উদ্বিগ্ন এই কারণে যে আমরা তো আসলে জুলাইতে এটা চাইনি। জুলাইতে কি কেউ কখনো বলেছিল যে আমরা পিআর মডেল চাই? জুলাই আন্দোলনের কোনো দাবি ছিল এটা? জুলাই আন্দোলন থেকে দাবিগুলোই ছিল না। তারপরেও আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি যে না, আমাদের দেশে কিছু সংস্কার অত্যন্ত প্রয়োজন। আমেরিকা চাচ্ছে একটা সুন্দর সংস্কারের, আমেরিকা চাচ্ছে সংস্কারটা কেন? সে চায় যে এইখানে যে দুর্নীতিটা হয় এর ফলে চায়না উপকৃত হয়। তো তার এখানে যদি তার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট হয়, সিঙ্গাপুরের মতো যদি আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হয়, তাহলে সে ব্যালেন্স করতে পারবে। জি, আপনার কাছে আবার আসবো। আমি বিরতিতে যাওয়ার আগে জোনায়েদ সাকিব ছোট্ট করে যেটা জানতে চাই সেটা হলো যে এই যে জুলাই সনদ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কীভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে এখন তো সমঝোতায় আপনারা আসতে পারেন নাই, কিন্তু সমঝোতা হবে কি আসলে? না দেখুন, আমরা ঐকমত্য কমিশনের কাছে সময় বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলাম। কমিশন নিজেও উপলব্ধি করেছে, আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেকেই আহ্বান জানিয়েছে যে আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারি কিনা। ইতিমধ্যে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সে উদ্যোগও নিয়েছি, 3টি দলের সাথে আমরা কথা বলেছি। খুব শিগগিরই আমরা অন্যান্য আরও অনেক দলের সাথে কথা বলবো। অন্যান্য দলরাও নিজেরা তাদের মধ্যে আলাপ আলোচনা ফর্মালি নানাভাবে নিশ্চয়ই করছেন, এবং আমরা চেষ্টা করব যে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে। যে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, বাস্তবায়ন প্রক্রিয়ার দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। একটা হচ্ছে জুলাই সনদ যাই হবে সেটা
আগামীতে জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন এরকম একটা আইনি বাধ্যবাধকতা কীভাবে তৈরি করা যায়। আরেকটা হচ্ছে যে আমরা যখন পরবর্তী জনপ্রতিনিধিরা এটাকে যখন বাস্তবায়নও করবেন সেটা টেকসই হবে কিনা, ওটা আদালত কর্তৃক আবার চ্যালেঞ্জ হবে কিনা, এই দুটো দিককে আমরা বলছি যে এইটা পদ্ধতিটা তৈরি করা দরকার। এখন সেখানে বিভিন্ন রকম প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাগুলোর মধ্যে থেকে কিভাবে আমরা একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারি সেটা নিয়ে আমরা চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে সবারই গিভ অ্যান্ড টেকের ফর্মুলায় যাওয়া দরকার। রিজিডিটি কিংবা কেউ যদি কোনো একটা জায়গায় ধরে থাকে তাহলে সেটা কোনোভাবেই কারোর জন্য মঙ্গলজনক হবে না। আর প্রশ্নটা এসছে যে ধরুন যে কোনো যে দাবি হোক, পিআরের পদ্ধতি একেবারেই তোলে নেই কেউ তা না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেমন ধরুন আমাদের প্রস্তাব ছিল উচ্চকক্ষের পিআর, হঠাৎ করে নিম্নকক্ষ যোগ হয়ে গেল, নিম্নকক্ষ যোগ হয়েছে। এখন ধরুন নিম্নকক্ষের প্রশ্নটা যেহেতু আগেই আলোচনা থেকে মানে আলোচনার এজেন্ডায় আসেনি, যেহেতু এটা নিয়ে ঐকমত্য নাই, তার ফলে ঐকমত্য কমিশন কিন্তু নিম্নকক্ষের পিআরের প্রশ্নটাকে এজেন্ডায় আনেনি। প্রশ্ন হচ্ছে উচ্চকক্ষে পিআরের দিক থেকে। তো উচ্চকক্ষে পিআরের প্রশ্নে তো মত পার্থক্য আছে। আমরা বলছি যে ভিন্ন মত যদি শেষ পর্যন্ত আমরা মীমাংসা করতে না পারি তাহলে সেটা ইলেকশনে যাবে, নির্বাচনে যাবে, জনগণ সেটা ঠিক করবেন। সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার। তো এই পদ্ধতি হিসেবে যদি আমরা গ্রহণ না করি কনসেনসাস এবং ভিন্ন মতের মীমাংসা জনগণের কাছে, এইটা না করলে কিন্তু আমরা এমন একটা পথে যাচ্ছি যেটা সংঘাত ডেকে আনতে পারে এবং সেখানে আমরা রাজনৈতিক উত্তরণের বদলে এমন ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে যেখানে আসলে আমরা অভ্যুত্থানটাই কার্যত ক্ষতিগ্রস্ত হলো। তো সেই জিনিসটা সকলে সতর্ক থাকবেন সেটা আমরা আশা করি। আর জেনারেলি ধরেন যে কথাটা পরিষ্কার করে এখানে যেটা আসছে মানে আমাদের বলা দরকার যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, এবং প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে অনেকেই মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন। যেমন ধরেন আমরা যদি বলি যে আচ্ছা নির্বাচনের এখনো 5 মাস কিংবা 4 মাস বাকি আছে, তারপরে স্কেজুয়াল দেবে, তারপরে আপনার মানে প্রচারণা শুরু হবে, কিন্তু অনেক দল তো ধরেন অনেক দিক থেকে প্রস্তুত, তারা এখনই নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এখন নির্বাচন প্রচারণা কি নিয়ে করবেন? মার্কা নিয়ে খালি মিছিল করবেন না, তারা একটা পলিটিক্যাল মুভমেন্ট বিল্ড আপ করছেন যেটার মধ্যে দিয়ে জনমতকে তারা তাদের পক্ষে আনার চেষ্টা করছেন। ফলে অপরাপর রাজনৈতিক দলগুলো এই কৌশলে যাবে যে কিভাবে এটা করবেন। কিন্তু ওইটাই প্রশ্ন যে আমরা যে রাজনৈতিক কৌশল নিচ্ছি সেটা আবার ওই কৌশলেই যেন থাকে এবং ওই কৌশলের সতর্কতার জায়গায় এইটা যাতে সামগ্রিকভাবে পরিস্থিতিকে কোনোভাবে এমন জায়গায় নিয়ে যাতে না করে যাতে নির্বাচনকে সংকটের পর। যে এই যে ঘুরে ফিরে একই কথা, মানে আমরা কেন আজকে বলছি যে রাজনীতি কোন পথে, বাংলাদেশ কোন পথে, এই প্রশ্নগুলো তো আসলে আসার কথা ছিল না। নির্বাচনের মানে কি হাইওয়েতে উঠে যাবে, নির্বাচনে যখন সব তো ঘোষণা হলো যে ফেব্রুয়ারি হবে, কিন্তু তারপরেও কেন মানুষের মনে এরকম আশঙ্কা যে নির্বাচন হবে? তো এই আশঙ্কা তো বাজারে আছে, কেন আপনার কি মনে হয়? মনস্তত্ত্ব। কারণ গত 53-54 বছরে এই দেশের ভাগ্যটাই মনে হয় এরকম। এই জনপদের মানুষ আসলে যাকে নিয়ে স্বপ্ন দেখতে চায় প্রতিবার তার স্বপ্ন হোঁচট খেয়েছে, এবং সেই জায়গা থেকে হয় কি আমরা স্বপ্ন দেখতে ভয় পাই। স্বপ্নের তো বাণিজ্যিকীকরণ হয়েছিল, স্বপ্ন জাতির পিতার স্বপ্ন হয়ে গিয়েছিল, আপনার নিজের স্বপ্নর পেটেন্ট এবং রয়্যালটি অন্য মানুষ পেয়ে গিয়েছিল, তাই না? তো এটা আসলে আমি দেখব যে একটা সামগ্রিক একটা সামাজিক সমস্যা আমাদের, এবং বিশ্বাসের ঘাটতিটাও সামাজিক সমস্যা। এবং দেখেন গত 1 বছরে কি এটা হওয়ার কথা ছিল? যে কথাটি আমার ভাই বলছিলেন যে জুলাইয়ের পরবর্তীতে তো এটা হওয়ার কথা ছিল না। কেন আমরা ওই জায়গাতেই আগের মতো ফেরত গেলাম? কারণটা হচ্ছে কি যে আমরা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন বা সাকিব ভাইদের দল বলেন, যাকেই বলেন না কেন, এই দেশের রাজনৈতিক দলগুলো আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই তার মানে দেশের ভাবনার বাইরে যেও তার দলীয় ভাবনাকেই প্রাধান্য দিয়েছে বেশি। এবং এই জায়গা থেকে আপনি দেখেন যে 2-4টা দলের কথা যদি আমরা এই মুহূর্তে বলি, ভাই একটু জামাতের কথা বলছিলেন, আপনি দেখেন এই জুলাই সনদ নিয়ে যে কথা বলছেন সাকিব ভাই, জুলাই সনদ নিয়ে বিএনপি কিন্তু বলেছেন, সালাউদ্দিন সাহেব বলেছেন যে এটার আইনগত ভিত্তি আপনারা দেখান তাহলে আমরা করব। জামাতে ইসলামী এটার সাথে আবার কি লাগিয়েছে আপনি জানেন, যে পিসিও 2025, সেখানে বলা হয়েছে জুলাই সনদকে তারা একদম মানে ধর্মীয় গ্রন্থের জায়গায় নিয়ে গেছে।
করেছে যে আপনাকে অ্যাফিডেভিট করে তার প্রতি একটা মানে শপথ করতে হবে, আপনি যদি না করেন তাহলে আপনি ইলেকশনে যেতে পারবেন না, এবং আপনি জুলাই সনদের বিরোধিতা করলে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। এই কথাটা এখন সব জায়গাতে বলি। আপনি কি এটাতে কোনো কিছুর গন্ধ পাচ্ছেন যে কোনো একটা কিছুকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন রাষ্ট্রদ্রোহী আপনাকে করে দিচ্ছে, যেটি বিগত 17 বছর শেখ হাসিনা করেছে, যে আপনি মানে শেখ মুজিবের কথা কিছু বলবেন, বঙ্গবন্ধু না বললে আপনি রাষ্ট্রদ্রোহী, তাই না? তাহলে ঘুরে ফিরে আমরা ওই রাজনৈতিক দলগুলো তো ওই চক্রের মধ্যেই আছি। প্রত্যেকটি রাজনৈতিক দল আপনি দেখবেন যে সে যে ডিসিশনটা নিচ্ছে 1 মাস পরে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে পিয়ারের কথা দেখেন, পিয়ারের কথা প্রথমে ছিল না। জামাতে ইসলামী একটা কথা খুব সুন্দর করে বলেন যে 71% মানুষ হচ্ছে পিয়ারের পক্ষে, কিন্তু উনি একটা শব্দ বলেন না যে ওটা নিম্নকক্ষ না উচ্চকক্ষ। সুজনের রিপোর্টটাতে কিন্তু বলেছে উচ্চকক্ষে, কিন্তু ওনারা কিন্তু এই কথাগুলোই বলছে। দেখেন জামাতে ইসলামী বলেন বা এই দলগুলোকে আপনি দেখবেন যে তারা কি করেছে গত 17 বছর, কিন্তু বিএনপির মতো দলগুলো যারা মানে তাদের কোনো পরিচয় পরিবর্তন করতে হয় নাই, এজন্য তারা মাঠে থাকতে পারেনি। কিন্তু এই দলগুলো কোনো না কোনো দলের ছত্রছায়া থেকে তারা কিন্তু ব্যক্তি ইমেজ তৈরি করেছে, যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, জাহাঙ্গীরনগরে দেখেছি, তাই না? তারা ওয়েলফেয়ার পলিটিক্স করছে, যে জিনিসটা এক্স্যাক্টলি উনি বললেন যে বিজেপি করেছে না, যে একটা ওয়েলফেয়ার পলিটিক্স করে একটা সাধারণ মানুষ দেখছে যে আপনার বাসায় টিউবওয়েল নাই, সে আপনার দোরগোড়ায় টিউবওয়েল দিয়ে যাচ্ছে। বা এই যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আপনি ঠান্ডা পানি দিলেন, গরম পানি দিলেন, কিন্তু আপনার মাথায় এটা নাই যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটি দলীয় মার্কা থেকে আপনি কি ঠান্ডা পানি গরম পানি দিতে পারেন? মানে সেইটার বৈধতাটা কোথায়, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু আমরা করি না, কিন্তু আমরা কোনটা করছি যে আমি ঠান্ডা পানি খেতে পারছি। একটা সমগ্র দেশের তরুণ সমাজ আপনি দেখেন কোন জায়গায় গেছে, যে শুধুমাত্র কিছু সুন্দর সুখের স্বপ্ন, মানে আসলে হয়েছে কি বঞ্চিত হতে হতে যা হয় না, ওই জায়গা থেকেই কিন্তু এক্স্যাক্টলি ফার রাইট দলগুলো ওই পলিটিক্সটাই করছে, যে আপনার যেখানে কমতি, আপনার যেখানে স্বপ্নের ঘাটতি, সেই স্বপ্নটাই আপনাকে পলিটিক্স করতে যে পারছে সেটাও তো একটা কোশ্চেন। আমরা কিন্তু পলিটিক্স করতে পারছে কেন? কারণ অপরাপর যে রাজনীতির দল, হ্যাঁ, তারা করতে ব্যর্থ হচ্ছে, হ্যাঁ, স্বপ্নভঙ্গ হচ্ছে। মোহাম্মদ মুক্তাদির রশিদ, ওই এই প্রশ্নটা আমি অনেকেই বলে, মানে আপনাকে এই জন্য আপনারা যদি একটু সাংবাদিক হিসেবে বলেন যে এই প্রশ্নটা কেন বারবার ঘুরে ফিরে আসে, নির্বাচন হবে তো, এই প্রশ্নটা মানুষের মনে এই আশঙ্কাটা কেন? এইটা আমি কোনো ইয়ে দেখি না, কারণ মানুষের তো ধরেন এক ধরনের পাস্ট মেমোরি খুব দ্রুত কাজ করে। যেমন ধরেন 2007 সালে নির্বাচনের দিন ঘোষণা করা হচ্ছে, 22শে জানুয়ারি নির্বাচন হবে, হঠাৎ করে নির্বাচন হলো না, তারপরে 2 বছরের জন্য একটা সরকার এসেছে, সেই সরকারের সাথে আমরা সংঘাত করেছি। আমি তখন স্টুডেন্ট ছিলাম, আর্মির সঙ্গে তখন সংঘাতে জড়াই, এবং তারপরে তো আপনার ইতিহাস সব জানে। আমার মনে হয় যে গণতান্ত্রিক আমি এবং গণতান্ত্রিকহীনতা, মানে ডিপলিটিসাইজেশন এবং পলিটিক্যাল, এই দুইটা জায়গাটা একটা ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যারা সত্যিকার অর্থে গণতন্ত্রের পক্ষের মানুষ, তারা তো চাইছেন একটা নির্বাচনের মধ্য দিয়ে এবং খুব ফেয়ার পার্টিসিপেটরি একটা উৎসবমুখর পরিবেশে, যেটা ছোটোবেলায় আমরা দেখেছি, সেই রকম একটা নির্বাচন হোক। আর একটি পক্ষ চাচ্ছে যে না, ইলেকশনটা যত ডিলে হবে, তাদের জন্য যে ক্যাম্পেইন তারা শুরু করেছে গত 1-1.5 বছর ধরে, সেই কাজটা তাদের জন্য সুবিধা হবে। যদি ইলেকশনটা 2 বছর পেছানো যায়, একটা দল হয়তো আরও প্রিপারেশন নিতে পারবে। সো এইভাবে তারা প্ল্যান করছে। কিন্তু আমার কাছে অন্য আরেকটা জায়গা এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বিএনপি খুব তার যে কাজগুলো করা দরকার একটা রাজনৈতিক দল হিসেবে, তারা সেটা করতে পারছে না। এইটা খুব দুঃখজনক। তারা এখন কিন্তু শোডাউন বলতে এই 100টা মোটরসাইকেল, 200টা মানে পাজেরো নিয়ে যে স্টাইলে তারা পলিটিক্স করছে, এই মাসলম্যান থিওরি অফ পলিটিক্স হ্যাজ বিন ফিনিশড। এটা সাউথ এশিয়ায় এখনও টিকে আছে, বিকজ ক্ল্যান বেস যে পলিটিক্স পাকিস্তান ইন্ডিয়াতে এখনও আছে, সেই কারণে টিকে আছে। আমি পাকিস্তানে গিয়েছিলাম, সেখানে মুসলিম লীগের নেতারা এখনও AK-47 নিয়ে 2 পাশে গাড়ি নিয়ে তারা চলাফেরা করে। সো দ্যাট সাইকি। ইন্ডিয়াতেও তাই। আপনি যদি রাজস্থানের মতো জায়গায় যান, সেখানে ক্লান বেস পলিটিক্স আছে। বাট হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? বাংলাদেশে পলিটিক্সে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ কিন্তু জামাত খুব স্মার্টলি এনেছে। এইটা প্রথমে কাভার্ড বাই এনসিপি এই জিনিসগুলো শুরু করেছিল যে আমরা সিম্পলিসিটির পলিটিক্স করব। এই জন্য আপনি দেখবেন হাসনাত প্রথমে প্রাডোতে করে সে ঘুরছে কয়েকদিন, সে কোনো ট্রাকশন পায় নাই, সে ট্রাকে করে যখনই ঘুরছে মানুষ তার ট্রাকের কাছে চলে আসছে। সো আমার কাছে মনে হয় যে এই শিফটটা
ট্রানজিশনাল যে পিরিয়ডটা পলিটিক্সে বিএনপির ক্ষেত্রে আসতেছে, বিএনপি এটা ধরতে পারছে না, এবং না পারার কারণে যে মাসলম্যান থিওরি থেকে এখন যে পলিটিক্স অফ সিম্পলিসিটি, পিপল টু পিপল কানেকশন, এমপ্যাথি, এই শব্দগুলো বিএনপির মাথার ভেতরে কাজ করছে না। এবং ফলে যেটা হয়েছে, বিএনপির বড় যে লিডার, যে তার যে ট্রাম্প কার্ড তারেক রহমান, উনাকে তো কেউ রিচ করতে পারছে না। এটা সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছে না, তাকে তো টেলিভিশনে দেখছে সে। ফলে তাকে দেখার যে আগ্রহ, এইটার জন্য সে দেখতেছে যে শফিকুর রহমান সাহেব আমার কাছে সে আদর করতেছে, আমার বাচ্চাকে চুমা দিচ্ছে, সে খুব বেশি করে এইটাকে ফিল করার চেষ্টা করতেছে। দিস ইজ পলিটিক্স ডান বাই জামাত এবং আদার্স। ফলে আমাদের এখন যদি দেখতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার, সাকিব ভাই যেভাবে একটা রিকশাওয়ালার সাথে মিশতে পারেন, অনেক নেতা আছেন আমি দেখেছি, তারা যখন পাজেরো নিয়ে ধুলা উড়ায় চলে যান, তারা কিন্তু মানুষের ভাষাটা বুঝতে পারে না। এই কমিউনিকেশন ভীষণ গ্যাপ হচ্ছে। এই কারণেই অনেকে ধারণা করতেছে আসলে কি ইলেকশন হবে কি না। আর জামাতের আমি শেষ করি, জামাতের বড় অংশ কিন্তু তাদের 300 আসনে কারা বসবে তারা একটা লিস্ট দিয়ে দিয়েছে। যেহেতু বিএনপির থেকে এখনো কোনো লিস্ট দেওয়া হয়নি, ফলে মনে করা হচ্ছে যে আচ্ছা বিএনপি তো এখনো মার্কেটে তার স্টেকের থেকে কোনো ইনভেস্টমেন্ট করছে না, তার লোকজন নিয়ে তো সে ঘুরছে না। সো এই ধরনের একটা কনফিউশন তাদের ভিতরে ক্রিয়েট করছে। এটা হয়তো কেটে যাবে খুব শীঘ্রই। জোনায়েদ থেকে আপনি এরকম কোনো প্রশ্ন পান কিনা যে নির্বাচন নিয়ে একটা শঙ্কা আছে বা নির্বাচন একটু পিছিয়ে যেতে পারে বা নাও হতে পারে, এরকম কোনো কোশ্চেন আপনি পান? এটা তো প্রতিদিন আলোচনা হচ্ছে, মানে মানুষের মধ্যে আলোচনা তো নির্বাচনের হাইওয়েতে উঠে যাওয়ার কথা, কিন্তু নির্বাচনে আমরা নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা হচ্ছে ওই কারণেই যে কিছুটা অনৈক্য দেখতে পান। তারপরে কেউ কেউ বলছেন নির্বাচনে যাব না, এটা না হলে যাব না, ওটা না হলে যাব না। তারপরে আন্দোলন সংগ্রামের হুমকি, এবং শেষ পর্যন্ত হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নিয়েও তো একটা বড় অনৈক্যের জায়গা তৈরি হবে। সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্যাপাসিটি এবং সেইটা যেভাবে ধরেন অ্যাক্ট করছে, সব কিছু মিলিয়েই তারা এই জিনিসগুলো ভাবেন, আশঙ্কার জায়গাগুলো। কিন্তু আমরা যেটা কথাটা বারবার বলছি যে নির্বাচনটা এখন গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য হয়ে উঠেছে, এবং বিচার সংস্কার, নির্বাচন এটা আমাদের প্রধান জাতীয় স্বার্থ। ফলে আমাদেরকে এইটা অতিক্রম করতেই হবে। এবং আমি একটু অধ্যাপক নাহারিনের সাথে একটা জায়গায় দ্বিমত কিংবা আমার আপত্তি জানিয়ে রাখবো, সেটা হচ্ছে সব রাজনৈতিক দল একই ভূমিকায় নাই। কিন্তু আমরা যেমন আমাদের দলের কথা পরিষ্কারভাবে বলতে পারবো, অন রেকর্ড আছে। আপনি আমরা অভ্যুত্থানের আগেও যেমন আমাদের একটা জাতীয় ভূমিকার জায়গা থেকে আমরা যুগপৎ আন্দোলনে এসেছি, আমরা অভ্যুত্থানের পর থেকেই কিন্তু এই কথাটা বলছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে, এবং আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রে থাকবেই, কিন্তু সেটা যাতে জাতীয় ঐকমত্যকে ছাপিয়ে না যায়। এবং কেলে আমরা কি সংকটে পড়বো সেটা বারবার আমরা বলছি। এই যে বিচার সংস্কার, নির্বাচন যে আমাদের প্রধান জাতীয় স্বার্থ, এই কথাটাও কিন্তু আমরা বারবার জোর দিয়ে বলেছি। এখন এই কথাটা সবাই গ্রহণ করেছেন, কিন্তু কাজ সে অনুযায়ী হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। প্রশ্ন হচ্ছে যে এই জায়গাগুলো আমরা সব রাজনৈতিক দল একই কাজ করছে না, কিন্তু এখানে সংকীর্ণ স্বার্থ রাজনৈতিক দলের ক্ষেত্রে কাজ করে। তারা যারা নিজেদের স্বার্থটাকে বড় করে দেখেন, ওইটাকে অর্জন করতে গিয়ে বড় স্বার্থটা অনেক সময় ত্যাগ করে ফেলেন। এমনকি এটা বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ধরুন বিএনপির নেতাকর্মীরা, তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, বারবার বলছেন যে বিএনপিকে একটা মানে রাজনৈতিক যে পরিবর্তন ঘটেছে, মানুষের আশাকাঙ্ক্ষার যে বদল ঘটেছে, সেই অনুযায়ী বিএনপিকে গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। চাঁদাবাজি বন্ধ করো, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করার জন্য। কিন্তু তার দলের দেখা যাচ্ছে তলার লোকে সেটা শুনছে না কিন্তু, এবং তারা নানাভাবে মাঠঘাটে দখলের জায়গা, যেহেতু তার অবয়ব বড়। এখন বাংলাদেশে এটা একটা স্ট্রাকচারাল সমস্যা, পেট্রন ক্লায়েন্ট একটা স্ট্রাকচার আছে। বেশিরভাগ বেসরকারি মানে ম্যানেজমেন্ট, একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সরকারি খাতের বাইরে একটা বিরাট অংশের মানুষ এই প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে। সরকারি দল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন যোগসাজশে এই কাঠামোটা গড়ে তোলে, সেখান থেকে তারা রেন্ট পায়, ভাগ বাটরা চলে। এই যে রেন্ট সিকিং, বখরাজীবিতার উপর দাঁড়িয়ে একটা পেট্রন ক্লায়েন্ট একটা স্ট্রাকচার সারা দেশময় আছে। এটাতে এতদিন আওয়ামী লীগ ছিল, এখন বিএনপিও এসছে, কোথাও কোথাও অন্য দলের নামও শোনা যাচ্ছে। জামাত ইসলামীরও প্রায় কতজনকে বহিষ্কার করেছে, আমি সেটা খবরে দেখলাম। তার মানে তাদের দলের লোকও কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে ঢোকার চেষ্টা করছেন। এই অর্থ হচ্ছে যে এই স্ট্রাকচারটা বদলটা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন। এটা বদল না করে যে আমরা খুব বেশি রাতারাতি লোকগুলোকে খালি নসিহত করলেই চলে যাবে তা না,
কিন্তু স্পষ্টতই বিএনপির একটা চ্যালেঞ্জিং জায়গা, কিছুটা ফেলিয়ারের জায়গা তৈরি হচ্ছে, যে তার নেতৃত্ব যে আহ্বান জানাচ্ছেন তলায় সেটাকে রক্ষা করা যাচ্ছে না। এখন এইটার ফলে একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আবার যারা মনে করছেন যে ইমিডিয়েট, মানে কারণ তার মানে বিএনপির তলার নেতাকর্মীরও ইমিডিয়েটটাই দেখতে পাচ্ছেন, তারা যে মানে এই মুহূর্তে টাকা কামায় আয় করার মানে এতটাই মগ্ন যে আগামী নির্বাচনে জনগণ এটার প্রতি কী প্রতিক্রিয়া দেখাবে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র তাদের ভাবনা চিন্তা আছে বলে অনেক ক্ষেত্রে মনেই হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামী এখন যে কর্মসূচির জায়গায় নেমেছেন, কিংবা ইসলামী আন্দোলনও যে হ্যাঁ পিয়ার, কিন্তু পিয়ারের মীমাংসা তারা ভোটে হবে এই জায়গায় যেতে পারছেন না। মানে পিয়ার নিয়ে তো যেহেতু আমরা উচ্চকক্ষে আমরাও পিয়ার চাই, জামাত নিম্নকক্ষে চাচ্ছে, যার যার ম্যানিফেস্টোতে তো বক্তব্য যাবে, যাওয়ার মধ্য দিয়ে জনগণ যদি এটা করে তাহলে তাদেরকে তারা বিজয়ী করবে। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের মীমাংসা করতে হবে, সেইটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা। কথার কথা, যে কোনো দলকে যেই বিজয়ী করুক, আমার পছন্দ না হলে আমি সেটা মেনে নিব, এটা গণতান্ত্রিক চর্চা। এখন আপনি ইলেকশনের মধ্যে যদি মীমাংসার পথ না খুঁজেন, শক্তি প্রয়োগের মধ্যে যদি খোঁজেন, তাহলে কিন্তু এই মুহূর্তে আমরা অভ্যুত্থানের আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক উত্তরণ আরও শার্পেন হবে, ভালো হবে, নাকি আমরা আসলে একটা সংকটের মধ্যে পড়ে যাব, এটার ক্যালকুলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে পতিত ফ্যাসিস্টদের ভূমিকা, তাদের দেশি বিদেশি মিত্রদের ভূমিকা, দেশের রাষ্ট্র কাঠামোর যে মানে একটা পুনর্গঠন প্রক্রিয়া, এবং সেখানে যে অনেক ক্ষেত্রেই পুরনো অবস্থানগুলো থেকে যাওয়া, সব কিছু মিলিয়ে আপনি একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবেন, নাকি আবারও একটা শক্তি প্রয়োগের পরীক্ষার মধ্যে যাবেন উইদিন দি আন্দোলনকারী শক্তি, সেটা আপনাদের প্রত্যেকেরই সচেতন রাজনৈতিক বলবো যে পরিণত চিন্তার দ্বারাই গ্রহণ করতে হবে। সেটা ভুল করলেই কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ব। কাজেই ন্যাশনাল ইন্টারেস্ট কে দেখছে সেটাও কিন্তু চিহ্নিত করা দরকার, এবং আমাদের জনগণের এটা মানে যত দ্রুত মানুষ এটা চিহ্নিত করতে পারবে যে জাতীয় স্বার্থ কারা এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই জায়গাটাতে আমাদের ততই আমরা আসলে ওই শক্তির জায়গাটাতে পাবো। তো আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে যে আশঙ্কার জায়গা আছে, কিন্তু জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যদি এই সচেতন জায়গা থাকে যে না, নির্বাচন যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সামষ্টিকভাবে বিপদে পড়বো। আমি একটা কথা বলে শেষ করি, রাজনৈতিক দেশের অর্থনীতি এমনিতেই ভঙ্গুর, ব্যাংক খাত কীভাবে ফোকলা বানিয়েছিল, অর্থনীতি কীভাবে লুটপাট হয়েছে, সমস্ত মানে বিনিয়োগ নাই, কর্মসংস্থান স্থবির হয়ে আছে। এবং ধরুন এখন বাংলাদেশ ব্যাংক বলছে আমাদের রিজার্ভ ভালো, হ্যাঁ ডেফিনেটলি অনেক দুর্নীতি কিছু কিছু জায়গায় বন্ধ হয়েছে, যার ফলে রিজার্ভ বাড়ছে, আমাদের রেমিটেন্সও প্রবাহ ভালো, কাজে রিজার্ভ বাড়ছে। কিন্তু আরেকটা কিন্তু বড় ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমরা মেশিনারিজ আমদানি কম হচ্ছেই না বললে চলে। এবং এই যে আপনার বিপুল বিক্রমে মানে যে যখন আপনি নতুন ইনভেস্টমেন্টের জন্য যে মেশিনারিজ আমদানি হবে, তখন কিন্তু আপনার আবার রিজার্ভ এই জায়গায় থাকবে না। কাজেই আপনার ইকোনমি যে সচল হতে হলে মানুষের এই যে নতুন বিনিয়োগ লাগবে, এবং সেই বিনিয়োগের পরিপ্রেক্ষিতে আপনার আবার রিজার্ভের ভারসাম্য লাগবে। এই সমস্ত কিছুটা আসবে পলিটিক্যাল স্থিতিশীলতা তার একটা গুরুত্বপূর্ণ কিংবা অপরিহার্য শর্ত। রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ হলে আমরা যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বো, তার চাপ এখানে কেউই নিতে পারবে না। সেই জায়গাগুলো ভাবা দরকার। আপনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট নিয়ে এসছেন, কিন্তু জনগণ মানে আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছে, কারণ জনগণ আকাঙ্ক্ষা তো সেটাই ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোই সেই জায়গায় আছে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ডক্টর নাহরিন খান, যে বিষয়টা আসলো সেটা হলো ধরেন এবার তো ওই যেটা মুক্তাদির রশিদ বলছিলেন যে ভোটের যে সাইকোলজি বা ভোটারদের যে সাইকোলজি, সে যেমন ধরেন আমরা যদি ডাকসু এবং জাকসু বলি, যে অনেকেই বলে যে এটা ছাত্র দলের এত বড় সংগঠন হওয়ার পরেও কেন তারা হেরেছে, তার কারণ ছাত্র দলের মধ্যে ছাত্রলীগের ছায়া দেখতে পেয়েছে। জনগণ যেটা চায় না, ছাত্ররা যেটা চায়নি। এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের মধ্যে মতো যদি বিএনপির ছায়া দেখতে পায়, মানে বিএনপির মধ্যে আওয়ামী লীগের ছায়া দেখতে পায়, তাহলে তো সমূহ বিপদ বিএনপির সামনে, যেটা তাদের শীর্ষ নেতা বুঝতে পারছে এবং তারা বলছে। কিন্তু প্র্যাকটিক্যালি মানে মানে নিচের তলায় যেটা, সেটা হচ্ছে না কেন? মানে এই শিক্ষাটা কেন হচ্ছে না?
তার আগে একটু সাকিব ভাইয়ের কথা বলি। সাকিব ভাই হয়তো মানে আমি সাকিব ভাইয়ের দল বলতে একটা পলিটিক্যাল দল সম্পর্কে জেনারেলাইজড কমেন্ট ছিল, তবে এটাও তো সত্য যে সাকিব ভাইদের দলরা ঠিক আছে, ওনারা যে কথাগুলো বলেন জনবান্ধব কথা বলেন, দেশের জন্য বলেন, কিন্তু সংখ্যাটা তো কম। মানে পাওয়ারের জায়গা থেকে তো সাকিব ভাইয়ের দল পিছিয়ে আছে, এটা তো আমাদেরকে মানতে হবে। আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে বাংলাদেশে গত 17 বছর যেমন সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু বিএনপি হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য বিএনপি যেটা হয়েছে যে তৃণমূলে এত কর্মী, নতুন নতুন কর্মী আসছে, তো বিএনপির জন্য এটা ব্যালেন্স করাটা বা হ্যান্ডেল করাটা বা তার যে টপের যে ইনফরমেশনটা নিচে যাওয়াটা সেটা ক্যারি করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি যে প্রসঙ্গে ছিলেন যে মানুষের ভোটারের এক ধরনের পরিবর্তন হয়েছে, তার ভাবনার জায়গায় পরিবর্তন হয়েছে, বা ডাকসুর কথা বললেন, জাকসুর কথা বললেন। জাকসুতে কিন্তু আমি মনে করি যে যতটা না ছাত্রলীগের ছায়া ছাত্র দলের মধ্যে দেখতে পেয়েছে, তার থেকেও বেশি ছিল ব্যক্তি ইমেজ। ছাত্র দলের একটা ছেলে কিন্তু সে ক্লাসরুমেই যেতে পারে নাই, তাই না? তাকে ক্যাম্পাসেই ঢুকতে দেয় নাই, কিন্তু তার ফাঁক দিয়ে আপনি দেখবেন যে শিবিরের একজন কর্মী সে কিন্তু অন্য নামে, বা শিবির কিন্তু তার নামেও কিন্তু ইলেকশন করে নাই, তাই না? তো সে কিন্তু তার ইমেজ তৈরি করেছে, যেটা করতে ব্যর্থ হয়েছে ছাত্রদল। আমি মনে করি যে এটাও একটা অনেক বড় বিষয় ছিল যে ইমেজটা তৈরি করতে পারে না। আর জাকসু এবং ডাকসু আমার কাছে এটাও খুব হাস্যকর মনে হয় যে একটা ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি মিডিয়াগুলো যে হাইপ তৈরি করেছে, এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে আপনি দেখেছেন? এটা কিন্তু হয় না যে একটা ছাত্র মানে সংগঠনের নির্বাচনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে মনে হলো যে এটা জাতীয় সংসদ নির্বাচন চলছে, তাই না? এটা তো আসলে আমাদের জাতির মধ্যে আছে না, কোনো কিছুকে একদম মানে তুঙ্গে তুলে ফেলা, তাই না? এটা আমাদের একটা প্র্যাকটিস। কিন্তু এটাও সত্য যে এখন বিশাল একটা পরিমাণের নতুন জেনারেশন ভোট দিবে, যারা আমি আমার জীবনে একবার ভোট দিতে পেরেছি, তাই না? তো আমাদের সবারই ভোট দেওয়ার সময় আপনার যে বিষয়টা প্রয়োজন এখন বোঝার, আমি জানি না যে বড় বড় দলগুলো এটা কি সত্যিই বুঝতে পারছে কিনা, বা বড় বড় দলের হয়তো টপ কেউ এটা বুঝতে পারছে, কিন্তু সেই মেসেজটা আসলে নিচে আসছে না। হ্যাঁ, তো এটার জন্য যেটা প্রয়োজন, আপনার আমূল একটা পরিবর্তন আনতে হবে, আপনার কথা বলায় পরিবর্তন আনতে হবে। তবে সেই ক্ষেত্রে আমি আবার আরেকটা জিনিসও বলতে চাই যে কিছু কিছু নতুন দল দেখবেন বা তারা এমন একটা ট্রেন্ডে রাজনীতি করার চেষ্টা করেন, ভেরি মানে পপুলিস্ট রাজনীতি করার চেষ্টা করছেন, তাই না? যে শব্দের ব্যবহার, আমাদের এইসব জায়গাতেও কিন্তু অনেক আমি মনে করি যে একটা দেশে এই ব্যাপারগুলোতে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যে কোনো শব্দ দিয়ে কথা বলা যায় না, যে কোনোভাবেই নিজেকে উপস্থাপন করা যায় না, মানে সব কিছুর একটা পরিমিতি বোধ সব জায়গাতেই থাকা উচিত। তবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর অবশ্যই নির্বাচনকে সামনে রেখে তার স্ট্র্যাটেজি কী হবে সেটা ঠিক করার দায়িত্ব এখনই। জি, শেষ করব মোহাম্মদ মুক্তাদির রশিদ। সেটা হলো এই যে বড় রাজনৈতিক দল বা রাজনৈতিক দল, ধরেন আওয়ামী লীগ যখন চলে গেল, এখন এই সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি, সবাই তো ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে। এরকম বিএনপিও বোধহয় অনেক সময় অনেকে বিএনপি ছাড়া কে আছে, তাদের ভোট বেশি, এরপর জামাত আছে বা যদি জোট করে তারা তা থাকবে। কিন্তু এই সমীকরণ কি কোনো কারণে চেঞ্জ হতে শুরু করেছে? এই সমীকরণটা চেঞ্জ হতে শুরু করেছে এটা আমি মনে করি না। যেমন ধরেন একটা সিম্পল যে জাকসুতে যে ইলেকশনগুলো হয়েছে এগুলো কি পিআর পদ্ধতিতে হয়েছে? হয়নি তো, এটা একদম জেনারেলাইজ ভোট থেকেই হয়েছে। সেইখানে কিন্তু কোনো আপিল আবেদন কোনোটাই ছিল না, সরাসরি ভোট দিয়েছে তাদের ক্যান্ডিডেট। এই কথাটাও কিন্তু তারা কেউ বলেনি, অথচ তারা হঠাৎ করে ইস্যুটা নিয়ে এসেছে এই কারণে যে বিএনপিকে চাপে রাখা যায়। বিএনপিকে চাপে রাখলে যেটা সুবিধা হবে, তারা পুলিশকে কন্ট্রোল করতে পেরেছে, জামাত অনেক ক্ষেত্রে অ্যাডমিনকে তাদের কন্ট্রোলে নিয়ে এসেছে। আর বিএনপির যেটা ভুল হয়েছে, বিএনপি একটা কমপ্লিসেন্সির ভিতরে ভুগছে, সে মনে করছে তার একটা আত্মতুষ্টি, ওফ আমি মনে হয় সব কিছু করে ফেললাম। আর জামাত খুব বুদ্ধিমান একটা রাজনৈতিক দল, তারা বলছে যে আপনারা 230টা সিট পেয়ে যাচ্ছেন। এবি পার্টি বলছে যে বিএনপি তো অনেক বড় দল, 230টা ভোট পেয়ে যাবে। আর বিএনপি চিন্তা করতেছে আসলেই তো আরো খুশি হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে আসলে ফাঁদ। কে কতগুলো দলে কতগুলো সিট পাবে এটা তো পিপলস ম্যান্ডেট। জনগণ তাকে কয়টা ভোট দিচ্ছে না দিচ্ছে এটা জনগণকে ছেড়ে দিতে দেন। জনগণ যদি মনে করে যে আমার জন্য জামাত ভালো, জামাত আসবে, আমার জন্য বিএনপি ভালো, বিএনপি আসবে। এই যে দলগুলোর ভিতরে কমপ্লেসেন্সি, এইটা রাজনীতির জন্য যেমন ক্ষতিকর,
যেটা সবসময় শেখ হাসিনা ভুগতেন। সে সবাইকে বলতেন যে আমি খাওয়াচ্ছি, আমি করাচ্ছি, এরকম একটা কমপ্লিসেন্সের ভিতরে থাকতেন। এবং দেখেছেন যে একদিনে, এবং শেখ হাসিনা 5 তারিখ সকালেও জানতেন না যে ওনার অবস্থা কি হচ্ছে, এবং তার ভাইয়ের জন্মদিন অনুষ্ঠান উনি তার আগের দিন রাতে ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন, কারণ মানুষজন আসতে অসুবিধা হবে। তারপরে মানে 5 তারিখে তার ভাইয়ের জন্মদিন ছিল, তার মানে এটা কেউই জানতো না যে 5 তারিখে, অ্যাটলিস্ট শেখ হাসিনার ক্ষেত্রে, যে সে জানতেন না বা তার আশেপাশের লোক জানতেন না যে উনি চলে যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় এই কমপ্লিসেন্সি রাজনীতিবিদদের থাকা উচিত না। বিএনপির এটা থেকেছে, এবং বিএনপি যতটুকু ভুল করেছে, আমি বড় দল, সবখানে গিয়ে সে বড় চেয়ারটায় বসে পড়ছে, সবখানে গিয়ে, এই পলিটিক্স আর নাই। পলিটিক্স এখন পুরোটা হিউমিলিটির উপরে চলে আসে। আপনি কতটা সিম্পল মানুষের কাছে পৌঁছাতে পারছেন, কতটা কাছে যেতে পারছেন, এটা তারা করছে না। তারা দেখবেন, ভিডিও দেখবেন আপনি, আমরা অনেক রাজনীতিবিদদের দেখেছি যে পাজেরোর উপরে, হুড খোলা পাজেরোর ভিতরে বসে সে হাত নাড়াচ্ছে এবং মানুষজন তার সাথে হাত মেলানোর চেষ্টা করছে। তারা ভাবছে যে এই মানুষগুলো আমাকে ভোট দিবে। ভাই, দিবে না। মানুষের কাছে না গেলে মানুষের ভোট তারা বুঝতে পেরেছে। শেখ হাসিনা জানতো যে এই ভোটগুলো সে পাবে না, এই ভোট তার না, এত কিছু করছে, তারপরে এই ভোটগুলো দিবে না। এই কারণে সবসময় তার মাথার ভিতরে হাউন্ড করতো, এই জন্য সে ভোট দিত না। এইবারও মানুষের মাথায় যেহেতু যে সে সচেতনভাবে ভোট দিতে প্রস্তুত হচ্ছে, নিজেকে তৈরি করছে এই দীর্ঘ সময়, 1 বছরের বেশি সময় ধরে, 1.5 বছর সময় ধরে, সে কিন্তু তার ভোটগুলো অনেক সচেতনভাবে দিবে। বিএনপির এখনও সময় আছে বোঝার যে এই কমপ্লিসেন্সি বলে তারা যে সবচেয়ে বড় দল গঠন করবে, সরকার গঠন করবে, এই কথাগুলো ইটস এ পার্ট অফ প্রপাগান্ডা। এবং এটা খাওয়াইছে কারা? তার যারা অপোনেন্ট বলে যে না, আপনি খুব ভালো কাজ করছেন, আপনার দিয়েই হবে, এইগুলো বলে সে ফুলে এখন দেখতেছে যে আসলে সে তো ডিসকানেক্টেড, সে জনগণের কাছে যাচ্ছে না। এবং একটা কথা আমি বলে রাখি, জামাত কিন্তু বিএনপিকে, আমি জামাতের লোকদের সাথে কথা বলছি যে হোয়াটস রং উইথ ইউ গাইজ, তো ওরা আমাকে বলতেছে বিএনপিকে তারা মনে করে যে 21 বার বিএনপি 21 বার জামাতের সঙ্গে বিট্রে করছে, আর তারা সুযোগ দিবে না এবং আর কোনো মহব্বত তাদের হবে না। তো জামাত যখন এটা মনে প্রাণে, তার দলীয় কর্মী, ওই প্রত্যন্ত অঞ্চলের কর্মী জানে যে বিএনপি 21 বার আমাদের সাথে বেইমানি করছে, সেই দলকে তো সে এনিমি ফ্রেমে রেখে তার অপটিক্স দিয়ে সে দেখছে। এখন আপনি যদি সেইখান থেকে এসে রাজনীতিটাকে নিয়ে, সবাইকে নিয়ে রাজনীতি না করতে পারেন, বাংলাদেশ যে মায়ানমার হবে না, বাংলাদেশ যে মিশর হবে না, এই নিশ্চয়তা কিন্তু নাই। অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত রাখতে হচ্ছে। জোনায়েদ সাকি, অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্যে। অধ্যাপক ডক্টর নাহিরিন খান, আপনি সারাদিন ইউনিভার্সিটিতে ছিলেন, আসছেন, অনেক ধন্যবাদ। মোহাম্মদ মুক্তাদির, তবে একটা বিষয় বলা দরকার ছিল নাহিরিনের বক্তব্য, হ্যাঁ, যে 1 মিনিট, এটা সবার জন্যই খেয়াল রাখা দরকার যে আমরা যে ধরনের মানে স্ট্যাটাস কো কিংবা তার পূর্ববর্তী অবস্থা যা আছে, ওটা কিন্তু অনেক ফ্লুইড হয়ে গেছে। তা ঠিক। ফলে ছোট দল যে বড় দল হবে না, বড় দল যে ছোট হয়ে যাবে না, সেটা ভাবার কোনো কারণ নেই। অবশ্যই এই গতিটা কিন্তু আছে। তা তো বটেই, ছোট ছোট দল মিলে যদি একটা বড় দল হয়ে যায়, প্রত্যেকটা দলের সামনে চ্যালেঞ্জ আছে, প্রত্যেকটা দলের সামনেই কিন্তু চ্যালেঞ্জ আছে, এবং সেটা কেউ যদি ওই যে কমপ্লেসেন্ট না হয়ে যায়, আত্মতুষ্ট না হয়ে যায় যে ও আমরা তো আছি, আর কিছুই করার দরকার, এটার কোনো সুযোগই এবারে নেই, এটা মনে রাখা দরকার। মানে এবার ভোটটা কিন্তু সহজ হবে না, মানুষ ভোটটা এবার ক্যালকুলেশন করেই দেবে। সেটা আমি বিএনপি বা জামাত, মানে এটা হবে না। এই জিনিসটা বড় দল বুঝতে পারছে, জামাত বুঝতে পেরেছে, আপনি বলছেন জামাত বলছে, জামাত খুব স্মার্ট দল ভাই, এটা আপনাকে মানতেই হবে। জামাত খুব স্মার্ট দল, সে দে ওয়ার্কিং ভেরি হার্ড। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।